গুড আফটারনুন। তোমরা অনেকে অ্যাসাইনমেন্ট লিখেছো ইনফেকশন কন্ট্রোল ইন ওটি। তো আজ আমরা অপারেশন সম্পর্কে কিছু জানব। এই অপারেশন থিয়েটার কেমন হয়, বা আমরা অনেক টার্ম শুনেছি না, প্রি অপারেটিভ, পোস্ট অপারেটিভ, ইন্ট্রা অপারেটিভ, এগুলোর মানে কি, বা বিভিন্ন যে সাফিক্স বা প্রিফিক্সগুলো আছে সেগুলো সম্পর্কেও একটু জানতে পারবো। চলো দেখে নিই। পেশেন্ট এডুকেশন, প্রি অপারেটিভ পেশেন্ট এডুকেশন মানে এটা একটা পেশেন্ট যখন সার্জিক্যাল প্রসিডিওরের জন্য যায় তখন তাকে প্রি অপারেটিভ এডুকেশন দেওয়াটা একটা নার্সিং পার্সোনেল তার ভাইটাল রোল। একমাত্র নার্সই পারে একটা পেশেন্টের এডুকেশনাল স্ট্যাটাস বা তার নলেজ লেভেলটা আইডেন্টিফাই করতে। সেজন্য আমাদেরকেই বিভিন্ন প্রসেসে যে যেভাবে বোঝে, অডিও ভিডিও বা অডিও ভিডিও বা কোনো কার্ড চার্ট এর মাধ্যমে, ড্রয়িং এর মাধ্যমে আমাদেরকে সার্জিক্যাল প্রসিডিওরটা কি হতে পারে পেশেন্টের লেভেল অনুযায়ী বুঝিয়ে দিতে হবে। দ্যাট ইজ প্রি অপারেটিভ পেশেন্ট এডুকেশন। পেশেন্টের যদি কোনো কোয়ারি থাকে সেটা ইমিডিয়েটলি কোয়ারিটা মেট আপ করতে হবে। তাহলে প্রি অপারেটিভ নার্সিং আমি কাকে বলছি? বলছে যে অল নার্সিং ফাংশন, যেটা টোটাল পেশেন্টের সার্জিক্যাল যে এক্সপিরিয়েন্স আছে, প্রি অপারেটিভ এরিয়া, প্রি অপারেটিভ প্রিপারেশন, ইন্ট্রা অপারেটিভ, পোস্ট অপারেটিভ, টোটাল যে এক্সপিরিয়েন্স গেইন করছে বা তাকে যদি জানতে চাওয়া হয় এই যে ডিউরেশনগুলোর মধ্যে দিয়ে বা সিচুয়েশনগুলোর মধ্যে দিয়ে গেছে বা যাওয়ার জন্য যে যে নার্সিং কেয়ার পড়েছে সব কটাই প্রি অপারেটিভ নার্সিং এর মধ্যেই পড়ছে। আমরা প্রি অপারেটিভ নার্সিং ওয়ার্ডটা এই সমস্ত ক্ষেত্রে ইউজ করতে পারি। প্রি অপারেটিভ নার্সিং, প্রি অপারেটিভ পিরিয়ডে আমি যা যা নলেজ পেশেন্টকে কন্ট্রিবিউট করব বা শেখাবো সমস্ত নলেজটাই তার পোস্ট অপারেটিভ পিরিয়ড ইভেন ফলো আপ পর্যন্ত কন্টিনিউ হবে। আমাদের উদ্দেশ্য সেটাই থাকবে। তাহলে এবার দেখে নিই টার্মিনোলজিগুলো। প্রি অপারেটিভ বলতে আমি কি বোঝাচ্ছি? প্রি অপারেটিভ ফেজ, the period of time from when decision for surgical intervention is made। মানে পেশেন্ট হসপিটালে ভর্তি হলো, তারপর যখন তার ডিসিশন নেওয়া হলো পেশেন্টের একটা ডেট শিডিউল করে যে পেশেন্টের এই তারিখে অপারেশন হবে, হয়তো 7 দিন পরে তার অপারেশনের ডেট ঠিক হলো। তাহলে এই যেদিন থেকে প্রি অপারেটিভ নোট পড়ে গেল যে এই তারিখে পেশেন্টের ডেট শিডিউল হয়েছে, সেদিন থেকে পেশেন্টকে ওটি টেবিলে তোলা পর্যন্ত যে ডিউরেশন তাকে আমরা প্রি অপারেটিভ ফেজ বলছি। ক্লিয়ার না হলে আবার একবার পড়ে নাও, যদি তাতেও না হয় তাহলে প্লিজ ফোন করো। ইন্ট্রা অপারেটিভ ফেজ, তাহলে ইন্ট্রা অপারেটিভ মানে, ইন্ট্রা মানে আমরা জানি ইন বিটুইন, তাহলে পিরিয়ড অফ টাইম ফ্রম হোয়েন দ্য পেশেন্ট ইজ ট্রান্সফার্ড টু দ্য অপারেটিং টেবিল, মানে অপারেটিং টেবিলে তোলা থেকে পোস্ট অপারেটিভ কেয়ার ইউনিটে পাঠানোর আগে পর্যন্ত যে ডিউরেশন, টাইম ডিউরেশন, তাকে আমরা বলছি ইন্ট্রা অপারেটিভ ফেজ। তাহলে প্রি অপারেটিভে দেখেছি যে দিন থেকে তার অপারেশন হওয়ার ডিসিশন হয়েছে সেখান থেকে ওটি টেবিলে ওঠার আগের টাইম পর্যন্ত প্রি অপারেটিভ ফেজ। এবার ওটি টেবিলে পেশেন্ট উঠে গেল, সেখান থেকে পোস্ট অপারেটিভ রুমে বা পাকু যেটাকে বলে সেখানে সেই বেডে তোলার আগে পর্যন্ত যে ডিউরেশন তাকে আমরা ইন্ট্রা অপারেটিভ ফেজ বলছি।
পোস্ট অপারেটিভ ফেজ। তাহলে পোস্ট অপারেটিভ ফেজ হচ্ছে পোস্ট কেয়ার ইউনিটে অ্যাডমিশন হওয়া থেকে শুরু করে হসপিটালে থাকাকালীন ফলো আপ ইভ্যালুয়েশন বা ফাইনাল ডিসচার্জ দেওয়ার আগের চেক আপ পিরিয়ড পর্যন্ত তাকে আমরা বলছি পোস্ট অপারেটিভ ফেজ। কি বুঝলে? আচ্ছা, আবার একবার বলি। পোস্ট অপারেটিভ ফেজ হচ্ছে পেশেন্টকে তুমি পোস্ট কেয়ার ইউনিটে দিয়েছো ওটি টেবিল থেকে নিয়ে, সেখান থেকে পেশেন্টটার ফার্স্ট ডিসচার্জ হলো, বাড়ি গেল, এসে যখন ফার্স্ট সে ফলো আপে এলো, বা যদি কখনো সেই ডিউরেশনের মধ্যে ডাক্তার বাড়ি গিয়ে ফলো আপ করলো, তাহলে তখনই তার পোস্ট অপারেটিভ ডে কমপ্লিট হবে। নেক্সট, পেরি অপারেটিভ। পেরি মানে টোটাল মানে কি? সেই যখন থেকে তার ওটির ডিসিশন হয়েছে সেই পিরিয়ড থেকে ফার্স্ট ফেজ, মানে এই যে ফলো আপের ফার্স্ট যে সেশনটা হলো সেটা হোমেও হতে পারে, ক্লিনিক্যাল সেটিংয়েও হতে পারে, তাকে আমরা বলছি পেরি অপারেটিভ। বা ইন শর্ট বলতে পারি, ইট ইনক্লুডস প্রি অপারেটিভ, ইন্ট্রা অপারেটিভ অ্যান্ড পোস্ট অপারেটিভ ফেজ। কিছু ওয়ার্ড দেখে নাও, তোমরা এগুলো খুব পাবে যখন ওয়ার্ডে যাবে। একটোমি, এক্সিশন ও রিমুভাল, অ্যাপেন্ডিসেক্টমি। এটি কিন্তু তোমাদের অবজেক্টিভ কোশ্চেনেও আসে। প্লিজ ভিডিওটা পজ করে একবার করে প্রনাউন্স করো। ক্লাসিফিকেশন অফ সার্জারি, মানে সার্জারিরও বিভিন্ন ধরনের টাইপ থাকে, মোটামুটি 3 ধরনের। কী? সিরিয়াসনেসের উপর ডিপেন্ড করে, আর্জেন্সির উপর ডিপেন্ড করে, আর পারপাসের উপর ডিপেন্ড করে। তাহলে আমরা দেখে নিই। সিরিয়াসনেস যে অপারেশনগুলো হয় সেটার আবার দুটো ভাগ, মেজর অ্যান্ড মাইনর। মেজর অপারেশন মিন্স এক্সটেন্সিভ রিকনস্ট্রাকশন অর অল্টারেশন ইন বডি পার্ট, ল্যাপারেটমি এক্সাম্পল। যেখানে পেশেন্টের গ্রেট লাইফ রিস্ক থাকে, দ্যাট ইজ মেজর অপারেশন। মাইনর সার্জারি মানে যেখানে মিনিমাম অল্টারনেটিভস হয়, বডি পার্টসের মিনিমাম ইউজ হয় অপারেশনের ক্ষেত্রে, যে পার্ট অপারেশন হবে সেটা মিনিমাম অল্টার হবে। এক্সাম্পল কি? ক্যাটারাক্ট এক্সট্রাকশন, ফেশিয়াল সার্জারি, টুথ এক্সট্রাকশন, ছোট অপারেশনগুলো। আর্জেন্সি, তাহলে আর্জেন্সির উপর ডিপেন্ড করেও আবার ভাগ, সেগুলো হচ্ছে ইলেকটিভ আর আর্জেন্ট আর ইমার্জেন্সি। তাহলে ইলেকটিভ বলতে বলছি যে শিডিউল অপারেশন, এখানে কোনো এমার্জেন্সি নেই, তাহলে সেটা কি? শিডিউল বলতে যেমন ধরো প্লাস্টিক সার্জারি, যেখানে লাইফ নিয়ে কোনো রিস্ক থাকছে না বা খুব কম। ব্রেস্ট রিকনস্ট্রাকশন সার্জারি, ওকে। নেক্সট, আর্জেন্ট, রিমুভাল অফ গলস্টোন, ইনফ্লেমড অ্যাপেন্ডিক্স বা অ্যাপেন্ডিসাইটিস, intestinal obstruction, these all are goes to urgent surgery. Emergency মানে ইমিডিয়েটলি যদি সার্জারি না করা হয় তাহলে লাইফ উইল বি ইন থ্রেট, সেই জন্য ইমিডিয়েট ডিসিশন নেওয়া হয় যে সেই বডি পার্টটাকে প্রিজার্ভ করার জন্য ইমিডিয়েট অপারেশন করতে হবে। পারপাস ওয়াইজ কি? ডায়াগনস্টিক ভাগের মধ্যে কি পড়ছে, যে আমি একটা ডায়াগনোসিস করতে চাই, তার জন্য ওটিতে নিয়ে যাওয়া হলো রিমুভাল অফ টিস্যু ফ্রম ব্রেস্ট। আমি সার্জারি করলাম কিন্তু শুধু ডায়াগনোসিস করার জন্য, কসমেটিক সার্জারি।
বুঝতেই পারছো, পার্সোনাল অ্যাপিয়ারেন্সকে বেটার করার জন্য, যেমন আমরা শুনি নায়িকারা নাকের অপারেশন হয়েছে, সেরকম। কনস্ট্রাকটিভ, ক্লেপ লিপ, ক্লেপ প্যালেট যে রিপেয়ার করা হয় সেটাকে আমরা কনস্ট্রাকটিভ বলছি। মানে এখানে নর্মাল ফাংশনটা হারিয়ে গেছিল, সেটাকে আবার অ্যাবনর্ম্যালিটিটাকে ঠিক করে নর্মালসিতে নিয়ে আসা। প্যালিয়েটিভ মানে লাইফ সেভিং, যে হ্যারাসমেন্ট বা ইন্টেন্সিটিতে সিমটমগুলো ছিল সেটা কিছুটা রিডিউস করা, কমপ্লিটলি কখনো সম্ভব না, সেই জন্য কিছুটা হ্যারাসমেন্ট রিডিউস করা, যেমন কোলোস্টমি, গ্যাস্ট্রোস্টমি এক্সেট্রা। থেরাপিউটিক মানে ট্রিটমেন্ট পারপাস, বুঝতেই পারছি সবই ট্রিটমেন্ট পারপাস, কিন্তু থেরাপিউটিকটা কি, যেমন রিমুভাল অফ অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, সার্জিক্যাল টার্মিনেশন করো। আচ্ছা, প্রি অপারেটিভ ফেজ, প্রি অপারেটিভ ফেজে কিছু কিছু নার্সিং সিগনিফিক্যান্ট রোল আছে, সেগুলো কি, পেশেন্ট অ্যাসেসমেন্ট, পেশেন্ট এডুকেশন। ওকে, তাহলে কখন থেকে শুরু হবে? পেশেন্ট যখন ট্রান্সফার হলো ওটি টেবিলে, সেটা হচ্ছে ইন্ট্রা অপারেটিভ ফেজ। পেশেন্টের সেফটি দেখব, পেশেন্টটাকে বেডে তুলে দেওয়া মানেই যে আমার কাজ শেষ তা নয়, পেশেন্টটা যাতে ওটি টেবিলে সেফ থাকে সেই সেফটিটা অ্যাজ এ নার্স দেখে নিতে হবে। অ্যাসেপটিক এনভায়রনমেন্ট মেনটেন করা, যাতে ওটির ভেতর, ওটির এনভায়রনমেন্ট থেকে বা বাইরের কেউ ঢুকে যেতে না পারে, সমস্ত স্টেরাইল ইকুইপমেন্ট, আর্টিকেলস যাতে সাপ্লাই থাকে সেই ব্যবস্থাটাও দেখতে হবে। ডেলি ক্লিনিং, সোয়াবিং এগুলো হচ্ছে কি না সেটাও নার্সের দেখা কাজ। সার্জনকে আর্টিকেলস, ইনস্ট্রুমেন্ট এছাড়া যে কনজিউমেবলসগুলো ওটিতে দরকার সেগুলো ঠিক টাইমে সাপ্লাই দেওয়া। আর মেনলি ডকুমেন্টেশন, পেশেন্টের নাম, রেজিস্ট্রেশন নাম্বার, বেড নাম্বার, ওয়ার্ড, আন্ডার ডক্টর, টাইম অফ অপারেশন, এন্ড অফ অপারেশন, নেম অফ সার্জন, নেম অফ অ্যানাস্থেটিক, কী আইভি ফ্লুইড গেছে, সমস্ত রেকর্ড মেনটেন করতে হবে এবং হ্যান্ড ওভার করতে হবে। যদি কোনো বডি প্রোডাক্ট বা বডি থেকে স্যাম্পল কালেকশন হয় সেটাও যাতে তার প্রপার ডিসপোজাল বা যদি ইনভেস্টিগেশনে যায় তাহলে প্রপার জায়গায় সেটা গেল কি না সেটা দেখা নার্সের কাজ। পোস্ট অপারেটিভ ফেজের কিছু পজিশন দেখো। পোস্ট অপারেটিভ ফেজে ফার্স্ট আমি অ্যাডমিশন করালাম, পোস্ট অ্যানাস্থেটিক কেয়ার ইউনিট, পাকু, তোমরা কেউ শর্ট ফর্ম লিখবে না, ফুল ফর্মই লিখবে। দেখো ফ্ল্যাট পজিশন, অ্যাডমিশন হলো। আফটার সার্জারি পেশেন্টের এয়ারওয়ে ক্লিয়ার আছে কিনা সেটা একবার দেখে নিতে হবে। ভাইটাল সাইন চেক করো। অ্যানাস্থেশিয়া যে পেয়েছে পেশেন্ট, যদি জেনারেল অ্যানাস্থেশিয়া হয় তাহলে পেশেন্টের গ্যাগ রিফ্লেক্স রিটার্ন করেছে কিনা সেটা আমাদের দেখতে হবে। সার্জারির পরে কোনো কমপ্লিকেশন পেশেন্ট করছে কিনা বা কোনো ভাইটালসের চেঞ্জ আসছে কিনা সেটাও অ্যাসেস করতে হবে। কমফোর্ট অ্যান্ড পেন রিলিফের জন্য এক্সট্রা পিলো দেওয়া যেতে পারে, প্রপ আপ পজিশন মেনটেন করা যেতে পারে, এয়ার কুশন দেওয়া যেতে পারে, এয়ার ম্যাট্রেস দেওয়া যেতে পারে। আর ক্লিনিক্যাল সেটিং হোক বা হোমে হোক ফলো আপ ভিজিটের জন্য অ্যারেঞ্জ করা, সেটাও নার্সের কাজ। জাস্ট পেশেন্টকে ইনফর্ম করে দেওয়া এই তারিখে বা এই ডেটে তাকে ডাক্তারের একটা ওপিনিয়ন নিতে হবে, তো সেটুকু তাকে বলে দেওয়া। তার মানেই এটা নার্সের অ্যারেঞ্জমেন্ট, যে ডিসচার্জে যেন অবশ্যই বলে দেওয়া হয় তার নেক্সট ফলো আপ ডেট কবে
কোথায় কোন রুমে সে যাবে। পোস্ট অপারেটিভ নার্সিং ম্যানেজমেন্টের ভেতর কিছু পেশেন্ট এডুকেশন দেখে নাও। ডিপ ব্রিদিং এক্সারসাইজ, কাফিং এক্সারসাইজ, তোমরা নিশ্চয়ই এই প্রসিডিওরগুলো জানো। যে জানো না প্লিজ ফোন করে নেবে। মোবিলিটি অ্যাক্টিভিটি ইনক্রিজ করার জন্য বা বডি মোবিলিটি বাড়ানোর জন্য কি করতে হবে? ফ্রি হ্যান্ড এক্সারসাইজ শেখাতে হবে। ফুট অ্যান্ড লেগ এক্সারসাইজ, যে ছবিগুলো দেখছো প্লিজ সবাই করো, প্র্যাকটিস করো, তাহলে পেশেন্টকে শেখানোর সময় আর কনফিডেন্সের অভাব আসবে না, কনফিডেন্টলি শেখাতে পারবে। পেন ম্যানেজমেন্টের ক্ষেত্রে পেশেন্টকে শেখাতে হবে নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টগুলো খুব ইম্পর্ট্যান্ট, সেগুলো শেখাতে হবে। কেননা আমরা সবাই জানি অ্যানালজেসিক বেশি খেলে বা পেন মেডিকেশন বেশি নিলে গ্যাস্ট্রিক আলসার হওয়ার একটা চান্স থাকে, সেই কারণে। এছাড়া সার্জারি হলে যে একটা স্কার মার্কস থাকে, অনেকেই সেটা পছন্দ করে না, তো সেটা কোপ করানোর প্র্যাকটিসটাও আমাদেরকেই শিখিয়ে দিতে হবে পেশেন্টকে। এছাড়া নিউট্রিশন এবং ফ্লুইড ম্যানেজমেন্ট এটা করতে হবে। রুটিন যে আমাদের কাজ আফটার সার্জারি, সেই কাজগুলো আমাদেরকে করতে হবে। যদি কোনো অ্যাসপিরেশনের চান্স থাকে তাহলে ফুড বা লিকুইড জাতীয় খাবারগুলো উইথহোল্ড করতে হবে, মানে দেওয়া যাবে না যতক্ষণ না গ্যাগ রিফ্লেক্স রিটার্ন করছে। মোটামুটি মেজর অপারেশনের ক্ষেত্রে 8 ঘন্টা ফাস্টিংয়ে রাখা হয়, তারপর আস্তে আস্তে সিপস অফ ওয়াটার বা প্লেন ওয়াটার দিয়ে স্টার্টিং করা হয়। অপারেশনের জন্যে বা অপারেশনের পরে বাউল মুভমেন্টের জন্যও প্রিপেয়ার করা হয় পেশেন্টকে। দরকার হলে এনেমা বা ল্যাক্সেটিভ ইউজ করা হয়। আর স্কিন অবজার্ভ করতে হয় যদি পেশেন্ট আনকনশিয়াস থাকে সেক্ষেত্রে। এটা একটা পেশেন্ট টিচিং গাইড, হয়তো তোমরা ভালো পরিষ্কার করে বুঝতে পারছো না, দেখো যদি পারো তাহলে ভিডিওটা পজ করে একবার নিজেরা পড়ে নাও, এগুলো বইয়ে পাবে না। এটা প্রি অপারেটিভ চেকলিস্ট, যাতে আমাদের কোনো জিনিস মিসিং না হয়, সেই জন্য প্রাইভেট নার্সিংহোমগুলোতে এগুলো ইউজ করা হয় এবং খুব ভালোভাবে মেনটেন করা হয়। ইমিডিয়েট প্রি অপারেটিভ নার্সিং ইন্টারভেনশন বলতে কী কী বোঝাচ্ছি? অ্যাডমিনিস্টারিং প্রি অ্যানাস্থেটিক মেডিকেশন। প্রি অ্যানাস্থেটিক মেডিকেশন মানে অ্যানাস্থেসিয়া দেওয়ার আগে কিছু মেডিকেশন দেওয়া হয়, সেই মেডিসিনগুলোর অ্যাডমিনিস্ট্রেশন। সমস্ত প্রি অপারেটিভ রেকর্ড যেগুলো আছে বা যেগুলো অপারেশনের জন্য দরকার, সেগুলো ফাইনাল চেকলিস্ট, কনসেন্ট ফর্ম, আইডেন্টিফিকেশন ট্যাগ, সমস্ত রেকর্ড মেনটেন করা। যদি কোনো স্পেশাল ইনভেস্টিগেশন হয়ে থাকে সেটা হাতের কাছে রাখা বা সার্জনের জন্য রেডি করে দেওয়া। ইনফর্মড কনসেন্ট একটা ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট, যে পেশেন্ট রাজি আছে অপারেশন করাতে। যে সাইডে অপারেশন হবে, তোমরা অনেক পেশেন্টকে বা গায়ে দেখতে পাবে এটা মার্কিং করা থাকে, যাতে কোনো রকম কোনো মিসহ্যাপ না হয়, সেজন্য এই মার্কিংটা করা হয়। আর প্রোফাইল্যাক্সিস হিসেবে একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকের ডোজ দেওয়া হয়। এটা ম্যান টু ম্যান ভ্যারি করে বা ফিজিশিয়ান টু ফিজিশিয়ান ভ্যারি করে। এছাড়া ফিজিক্যাল এক্সামিনেশনের মধ্যে পড়ছে প্যালট, পালস, ইকটেরাস, ব্লাড প্রেশার, সায়ানোসিস, বডি মাস ইন্ডেক্স, জুগুলার ভেনাস প্রেশার, নেল ক্ল্যাবিং, পিডাল ইডিমা। প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদেরকেও ওয়ার্ডে গিয়ে পেশেন্টের চেক করতে হবে। যেটাই জানো না প্লিজ জিজ্ঞাসা করে নিও। সিস্টেমিক এক্সামিনেশন কার্ডিওভাস্কুলারের ক্ষেত্রে
এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট, তুমি আর কি লেখো আর না লেখো, যখন যে সিস্টেমের পেশেন্টের নার্সিং কেয়ার প্ল্যান লিখবে প্লিজ এই পয়েন্টগুলো অ্যাড করে নেবে। যদি কার্ডিওভাস্কুলারের কোনো পেশেন্ট হয় তাহলে পালস, ব্লাড প্রেশার, হার্ট সাউন্ড, ব্রুইডস, পেরিফেরাল পালসেস, পেরিফেরাল ইডিমা মাস্ট। রেসপিরেটরির ক্ষেত্রেও সেম, রেসপিরেটরি রেট, এফোর্ট, চেস্ট এক্সপ্যানশন অ্যান্ড পারকাশন, ব্রিথ সাউন্ড, অক্সিজেন স্যাচুরেশন। গ্যাস্ট্রোইন্টেস্টিনালের ক্ষেত্রে অ্যাবডোমিনাল মাস, অ্যাসাইটিস, বাউল সাউন্ডস, ব্রুইডস, হার্নিয়া, জেনিটেলিয়া, অ্যাবডোমিনাল গার্ড। নিউরোলজিক্যালের ক্ষেত্রে কনশাস লেভেল, প্রি এক্সিস্টিং কগনিটিভ ইম্পেয়ারমেন্ট অর কনফিউশন যদি থেকে থাকে তার হিস্ট্রি, ডিফনেস, নিউরোলজিক্যাল স্ট্যাটাস অফ লিম্ব। এছাড়া কার্ডিয়াক রিস্ক ইন্ডিসেস বলে কিছু পয়েন্ট আছে যেগুলো জাস্ট এমনিই তোমরা দেখে রাখো, এত কঠিন জিনিস মনে রাখার দরকার নেই। গোল্ডম্যান কার্ডিয়াক রিস্ক ইন্ডেক্স, ডেথসি মডিফাইড মাল্টিফ্যাক্টোরিয়াল ইন্ডেক্স, এগলস ক্রাইটেরিয়া ফর কার্ডিয়াক রিস্ক অ্যাসেসমেন্ট, তোমাদের এত দরকার নেই। পোস্ট অ্যানাস্থেসিয়া কেয়ার ইউনিট, আগেও বলেছি এখন আবার আরেকবার রিপিট করছি, পেশেন্টকে অ্যাসেস করতে হবে। যে পয়েন্টগুলো আমরা বললাম এতক্ষণ সেই পয়েন্টগুলোই আবার সেম জিনিস আছে, একই কথা বারবার বলছি, প্লিজ 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 কেউ ভুলো না, দরকার হলে লিখে নাও। পেশেন্টের এয়ারওয়ে মেনটেন্যান্স, তাহলে এয়ারওয়ে মেনটেন করলে আমরা কি বুঝতে পারবো, পেশেন্টের অক্সিজেন রিকোয়ারমেন্ট, পেশেন্টের জেনারেল কন্ডিশন, হিমোডাইনামিক স্ট্যাটাস। কার্ডিওভাস্কুলার স্টেবিলিটির জন্য আমি কি কি করব, পেশেন্টের কার্ডিয়াক আউটপুট, কার্ডিয়াক রিদম, ভাইটাল সাইন্স, স্কিন টেম্পারেচার, কালার, ওয়ার্মথ, ইউরিন আউটপুট, ব্লাড গ্লুকোজ, পেন, এগুলো আমাকে অ্যাসেস করে যেতে হবে। এছাড়া সেন্ট্রাল ভেনাস প্রেশার, আর্টেরিয়াল লাইন যদি থাকে সেটা রেগুলার বেসিসে ফ্ল্যাশ করা বা মেনটেন করা, পালমোনারি আর্টারি প্রেশার চেক করা। কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশনসের মধ্যে হাইপোটেনশন, শক, হেমারেজ, হাইপার টেনশন, ডিসঅ্যারিথমিয়াস হচ্ছে কিনা সেগুলো অবজার্ভ করতে হবে। পেইন রিলিফ অ্যান্ড অ্যাংজাইটি রিলিফের জন্য ওপয়েড অ্যানালজেসিক অ্যাডমিনিস্টার করতে হবে অ্যাকর্ডিং টু ফিজিশিয়ানস অর্ডার। এছাড়া সার্জিক্যাল সাইট, immediately after receiving from the OT we have to observe meticulously is there any bleeding, active bleeding or not, okay, ড্রেনেজ সাইট ভালো করে চেক করে নিতে হবে। এছাড়া জিআই ট্র্যাক্ট বা ইন্টেস্টিনাল ট্র্যাক্ট নর্মাল ফাংশন ফেরত এসেছে কিনা জানার জন্য আমাদেরকে পেরিস্টালসিস মুভমেন্ট বা আইপিএস অবজার্ভ করে যেতে হবে। পেশেন্টের সাধারণত পেশেন্ট 8 ঘন্টা যদি ফাস্টিং থাকে আফটার ওটি, 6 থেকে 8 ঘন্টার মধ্যে পেশেন্ট ভয়েড করে। যদি সেটা না হয় তাহলে আমাদেরকে অবজার্ভ করতে হবে ব্লাডার ফুলনেসের জন্য। যদি ইউরিনারি রিটেনশন হয়ে থাকে সেটা অনেক সময় হয় ওপয়েড বা অ্যানাস্থেসিয়ার জন্য, তো সেজন্য আমাদেরকে সেটাও মাথায় রাখতে হবে বা অবজার্ভ করতে হবে। দরকার হলে ফলিস ক্যাথেটারাইজেশন করিয়ে পেশেন্টকে ইউরিন পাস করাতে হবে। অ্যাক্টিভিটি করার জন্য পেশেন্টকে এনকারেজ করতে হবে। অ্যাক্টিভিটি বলতে এখানে নিজে নিজে পাশ ফেরা, বেডের নিচে নেমে এলে আস্তে আস্তে উঠে যেতে পারবে বা উঠে বসা, নিজের চুলটা আঁচড়ানো, নিজের জামাটা পরা, ড্যাংলিং করা, এগুলো নিজেকে করতে হবে, সেটা পেশেন্টকে বোঝাতে হবে যাতে আমরা আর্লি কমপ্লিকেশনটাকে আটকে দিতে পারি। আচ্ছা, পোস্ট অপারেটিভ কিছু কমপ্লিকেশন হয় মোটামুটি পাওয়া যায়, সেগুলোর মধ্যে ফার্স্ট শক। কেন
এখানে ব্লাড লস হয় বা বডি ফ্লুইড লস হয়, সে কারণে আমাদের সার্কুলেশনে কমে যায়, হাইপোটেনশন হতে পারে। সেখান থেকে আমাদের অক্সিজেনেশনের ঘাটতির জন্য আস্তে আস্তে সেলুলার হাইপক্সিয়া হতে পারে। নেক্সট, হেমারেজ। এটা একটা কমন কমপ্লিকেশন। যে কোনো স্টিচ বা ব্লাড ভেসেল ইনজুরি হলেই বা সেটা যদি ভালো করে আমাদের টাই আপ না করা হয়ে থাকে তাহলে হেমারেজ হতে পারে। ডিপ ভেনাস থ্রম্বোসিস বা ডিভিটি, পোস্ট অপারেটিভ কন্ডিশনে যদি সেম পশ্চারে পেশেন্ট বেশি দিন থেকে যায় তাও, আর যদি তার অ্যাক্টিভিটি লেভেল 0 থাকে তাহলে ডিভিটি হওয়ার চান্স থাকে। সেই জন্য আমাদেরকে প্রিভেন্টিভ মেজার হিসেবে শক্স, অ্যান্টি ডিভিটি স্টকিংস যেগুলো আছে বা রেগুলার বেসিসে এক্সারসাইজ আমাদের করাতে হবে টু প্রিভেন্ট ডিভিটি। পালমোনারি এম্বলিজম মানে কোনো এম্বোলাস গিয়ে হয়তো পালমোনারি আর্টেরিয়ালসে আটকে গেল, তাহলে সেই এরিয়াটা ইসচিমিয়া হবে, সেখান থেকে নেক্রোসিস, সেল ডেথ। তো সেটা যাতে না হয় সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। ইউরিনারি রিটেনশন, আগেও বললাম। ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন তোমরা পড়েছো। আচ্ছা, এবার দুটো ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে নেগেটিভ প্রেশার রুম আর পজিটিভ প্রেশার রুম। যেমন ধরো কিছু পেশেন্ট আছে, কিছু ডিজিজ আছে, একজন মানুষ থেকে আরেকজন মানুষের কাছে যেতে পারে। তাহলে কি আমি যদি সেই মানুষটাকে একটা ঘরে রাখি তাহলে সেই ঘরটার প্রেশারটা আমাকে সেই ঘরের ভেতরেই রাখতে হবে যাতে এয়ারটা বাইরে না যেতে পারে। যাতে, যেমন ধরো আমাদের এই রিসেন্ট কোভিড ইনফেকশন, তাহলে কোভিড পেশেন্টকে আমরা কোথায় রাখছি? যে ঘরে রাখছি যেন সেখান থেকে ইনফেকশনটা বা ইনফেক্টিভ এজেন্ট বাইরে না যেতে পারে। তাহলে আমাকে তার জন্য নেগেটিভ প্রেশার রুম মেনটেন করতে হচ্ছে যাতে রুমটাতে প্রেশারটা নেগেটিভ থাকবে, ওকে, কম থাকবে। দেখো, নেগেটিভ এয়ার প্রেশার ছবিটা যেটা বললাম, সব সময় ঘরের ভেতরের হাওয়াটা ঘরের ভেতরেই থাকবে, কিন্তু কেউ বাইরে যাচ্ছে না। দ্যাট ইজ নেগেটিভ প্রেশার রুম। এখানে টিবি পেশেন্ট বা এই রিসেন্টলি কোভিড পেশেন্ট এদেরকে রাখা হচ্ছে। পজিটিভ এয়ার প্রেশার কাকে বলছি? তাহলে যেখানে ঘরের ভেতর থেকে বাইরের প্রেশার কম, তাই ঘরের ভেতর থেকে সবসময় এয়ারটা বাইরে চলে যাচ্ছে। তাহলে আরেকবার দেখে নিই, পজিটিভ প্রেশার রুম কি হচ্ছে? যেখানে পেশেন্ট ইমিউন কম্প্রোমাইজড, মানে পেশেন্টের কাছে কোনো এয়ার আসবে না, পেশেন্টের ইমিউনিটি পুওর, সেই জন্যে পেশেন্টের কাছ থেকে এয়ারটাকে আমরা সরিয়ে দেব। কোনো অর্গানিজম থাকলেও সেটা যাতে সরে যায় সেই ব্যবস্থা করব, যাতে পেশেন্টের ইমিউনিটি আরও না লো হয়ে যায়। এটা একটা এক্সাম্পল। নেগেটিভ প্রেশারের জন্যে আমরা কি করছি? এক্সপিরেশন করছি, আর পজিটিভ প্রেশারের জন্যে ইনহেলেশন বা ব্রিদিং নিচ্ছি। ছবিটা ভালো করে দেখে নাও, আরেকটা এক্সাম্পলও দেখাচ্ছি। দেখো, ব্যাঙ যখন তার শিকারটা ধরে তখন সে কি করে? জ আর তার যে টাং সেটাকে বাইরে বের করে দেয়। তার ফলে কি হয়? মুখের ভেতরে তার এয়ার প্রেশারটা বেড়ে যায়। এবার ও এনগালফ করলো, তখন ও এবার আস্তে আস্তে কি করবে? গলার দিকে ফুডটাকে তো ঠেলবে। তাহলে যত ঠেলতে থাকবে, তাহলে কি মুখের ভেতরে প্রেশার বেশি ছিল, লাংসে কম ছিল, তাহলে বেশি প্রেশার থেকে কম প্রেশারের দিকে চলে যাবে ফুডটা। দেখো, raises jaw and tongue to make mouth cavity small। যেই ও স্মল করলো
যেহেতু লাংসে কম এয়ার ছিল, নেগেটিভ প্রেশার ছিল, তাই এই পজিটিভ প্রেশারটা ওকে ঠেলে দিল। সার্জিক্যাল টিম মেম্বার মানে একটা টিমে, সার্জিক্যাল টিমে কতজন থাকে বা একটা সার্জারি বা ওটিতে কত লোক থাকতে পারে? সার্জেন, সার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট, অ্যানাস্থেসিওলজিস্ট, সার্টিফাইড নার্স অ্যানেস্থেটিক্স আমাদের এখনও নেই, হোল্ডিং এরিয়া নার্স, সার্কুলেটিং নার্স, স্ক্রাব নার্স, সার্জিক্যাল টেকনিশিয়ান বা অপারেশন রুম টেকনিশিয়ান। তাহলে এবার আমরা একটু দেখে নিই সার্কুলেটিং নার্স যে আছে তার কি মেন ফাংশন। তাহলে সে থাকে আনস্টেরাইল জোনে। টোটাল ওটিটাই আমাদের ক্লিন জোন, স্টেরাইল জোন ধরে নিচ্ছি, কিন্তু তা সত্ত্বেও ওটি টেবিলের এরিয়াটাকে আরও বেশি আমরা স্টেরাইল বলছি। তো ওটি টেবিলের কাছ থেকে ওটি এরিয়াটুকু ছাড়া বাকিটাকে আমরা আনস্টেরাইল ধরছি। সেখানে সার্কুলেটিং নার্স, সার্কুলেট নাম থেকেই বুঝতে পারছো, থাকেন। তিনি সমস্ত ডকুমেন্ট মেনটেন করেন, কোনো আর্টিকেলস নতুন করে লাগলে উনি সাপ্লাই দেন। এছাড়া যে আনস্টেরাইল আইটেম বা লেবেলিং করা, ট্রান্সপোর্ট করা, স্পেসিমেন, পেশেন্ট শিফটিং, এগুলো সার্কুলেটিং নার্সই করে থাকেন। স্ক্রাব নার্স মানে যে ডিরেক্ট ওটিতে নামে, সার্জনকে হেল্প করে, হাতে হাতে ইনস্ট্রুমেন্ট এগিয়ে দেয়, তাকে আমরা স্ক্রাব নার্স বলছি। ইনি এক্সপার্টাইজ ছাড়া সার্জারিতে নামতে পারেন না। তার মানে সার্জারিতে নামতে গেলে স্ক্রাব নার্সকে এক্সপার্টাইজ হতে হবে। দেখো, এটা একটা ইন্ট্রা অপারেটিভ অ্যাক্টিভিটিস, যদি পড়তে পারো দেখো, ভিডিওটা পজ করে একটু পড়ে নাও। ব্যাস এই অবধি থাক, বাকি পার্টটা আমরা নেক্সট ডেতে পড়বো।